আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে। সম্মেলন ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে লন্ডন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের সামনে এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এদিকে কর্মসূচি ঘিরে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ১৬ বছর পর হওয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। দর্শক, রাজশাহীতে বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের প্রতিরোধের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সম্মেলন, আমাদের দলের যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনটি কেন? এই সম্মেলন একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে, একটি রাজনৈতিক দলকে আমরা সুসংগঠিত করি, দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই, দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কানুন রীতিনীতি থাকে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার, এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন, এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ, নীতি, উদ্দেশ্য, লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই। কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশ এবং দেশের জনগণ। দেশকে কিভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে, সেই জনগণের জন্য, জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই স্বৈরাচার যখন এক যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম, খুন, হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
অক্টোবরের মধ্যে বডি ক্যামেরাগুলো সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। ক্যামেরা সরবরাহের জন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথাও জানান। সাভারে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে। আমরা আশা করছি খুবই ভালো ইলেকশন হবে এবং এই নিয়ে অনেকগুলো মিটিং, কালকেও চিফ অ্যাডভাইজার মিটিং করেছেন। ওইখানে বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে যে যারা সিকিউরিটি দিবে ইলেকশন সেন্টারগুলো, ভোটিং সেন্টারগুলো, সেখানে বডি ক্যামেরা রাখার জন্য, যে প্রত্যেকটা যে পুলিশ অফিসার যারা থাকবেন তাদের অনেকের যাতে চেস্টের মধ্যে বডি ক্যামেরা, তাহলে পুরো জায়গাটা কতটুকু সিকিউরিটির কি কি অ্যাসপেক্টগুলো, এগুলো খুব দ্রুত জানা যাবে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে 24,38,626 জন। একই সঙ্গে তিনি জানান, এবারের হালনাগাদে প্রায় 45 লাখের মতো ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। মারা গেছে বা নানা কারণে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জন ভোটারকে। সেক্ষেত্রে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব জানান, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31শে আগস্ট। এদিকে 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানান তিনি। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626, 12,37,32,274 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900 এবং আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। গাজীপুরের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জড়িত প্রায় সবাইকেই আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে চেষ্টা করা হবে। মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি, তবে একটা সহনীয় পর্যায়ে এসেছে। 5ই আগস্টের পর যে অস্ত্র হারিয়েছিল তা উদ্ধারে সহায়তা করলে পুরস্কার ঘোষণা দেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে প্রায় 700-র বেশি অস্ত্র লুট হয়েছিল। নির্বাচনের আগে পুলিশ বাহিনী দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ভালো নির্বাচন উপহার দিতে চান উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সম্মিলিতভাবে চেষ্টা করা হবে। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের সাথে যোগ দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ।
এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা জানায়, গত 26শে জুলাই থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন। এরপরও তাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। পরে দুপুর 12:30টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 2018 সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য 9,200 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। একাধিকবার সংশোধনের পর বর্তমানে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 519 কোটি 15 লাখ টাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন সহ 3 দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অবরোধ শুরুর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সেনা সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার করবেন না তারা। আর এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।